নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সুবোধ ঘোষের লেখা একটি উপন্যাস সুজাতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ব্যারাকপুরের এই নতুন বাড়ির আর এক নিভৃতে স্বামী ও স্ত্রীর মধ্যে চিন্তাকুল আলোচনা চলতে থাকে। চারুবালা বলে, সেই সমস্যায় শেষ পর্যন্ত দাঁড়ালো। পরের মেয়ে নিজের মেয়ের মতো হয়ে উঠল, অথচ কি হলো? কে এখন বিয়ে করবে এই নিরেট মুখ্য মেয়েকে? সমস্যাই বটে। তবে ধরো, বাঙালি সমাজের মধ্যে যদি এমন কোনো ছেলে পাওয়া যায় যাতে যাই হোক লেখাপড়া সামান্য কিছু শিখেছে আর ছোটখাটো চাকরি বা দোকানদারি টারি করছে, খেয়ে পড়ে বাঁচবার মতো রোজগার করছে, পাওয়া যাবে না কেন? খোঁজ করলেই পাওয়া যাবে। তাছাড়া যদি ভালো বরপণ দিই তাহলে তো হয়েই গেল। অম্বির মতো মেয়েকে খুশি হয়ে বিয়ে করতে রাজি হবে? হঠাৎ রুক্ষস্বরে চেঁচিয়ে ওঠেন উপেন। কিন্তু অম্বি রাজি হবে কি? স্বামী স্ত্রীতে আবার বচসা বাঁধে। সেই পুরনো আক্ষেপ আর অভিযোগ। অম্বি যদি রাজি না হয় তবে তার জন্য দায়ী কে? কে ভুল করেছে? অম্বিকে লেখাপড়া না শেখাতে বলেছিল কে? স্বামী স্ত্রীতে আর একটা প্রশ্ন নিয়ে অভিযোগের হানাহানি চলতে থাকে। কে আদর দিয়ে দিয়ে অম্বির মনটাকে শৌখিন করে তুলেছে? উপেনের মতে আদর দিয়েছেন চারুবালা, চারুবালার মতে আদর দিয়েছেন উপেন। স্বামী স্ত্রীর এই বাড়ির বাপ ও মার এই রুক্ষ রুষ্ট কথার হানাহানির মধ্যে যেন একটা করুণতা আছে। বুঝতে পেরেছে দুজনেই অম্বির মন তাদেরই মেয়ের মতো একটা মন হয়ে উঠেছে। যার তার হাতে অম্বিকে গুছিয়ে দিলেই কি সুখী হতে পারবে অম্বি? স্বামী স্ত্রীর আলোচনার স্বর আবার শান্ত হয়ে আসে। সমস্যার সমাধানের জন্য এইবার একটু শক্ত মন নিয়ে প্রস্তুত হতে হবে। সিদ্ধান্ত করেন দুজনেই। প্রথম, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া হোক। সুশ্রী সুন্দরী গৃহকর্ম নিপুণা পাত্রী, সাধারণ লেখাপড়া জানা, সাধারণ উপার্জনক্ষম পাত্র হলেই চলবে। ভালো যৌতুক দেওয়া হবে। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো, অম্বি যেন বুঝতে না পারে যে আপত্তি করা বা রাজি না হওয়া ওর পক্ষে সাজে না। রমার পক্ষে যা সাজে ওর পক্ষে তা সাজে না। রমা এবাড়ির মেয়ে আর অম্বি এবাড়ির মেয়ে নয়। সুতরাং নিজে ভাগ্যকে চিনতে শিখে আর মেনে নিয়ে অম্বিও যেন বিদায় নেবার জন্য নিজেকে প্রস্তুত করে রাখে। চারুবালা বলে, যাতে রাজি হয় তাই করতে হবে। রমাকে নিয়ে কোনো সমস্যা নেই, রমার জন্য উপযুক্ত পাত্র খোঁজ করলেই পাওয়া যাবে। সমস্যা হলো অম্বিকে নিয়ে। তাই অম্বির একটা গতি করে ফেলতেই হয়। আগে অম্বির বিয়েটা হয়ে যাক, তারপর রমার। মাত্র 2 মাস হলো ব্যারাকপুরের এই নূতন বাড়িতে এসে আশ্রয় নিয়েছে উপেন পরিবার। এই বাড়ির জানলায় দাঁড়িয়ে গঙ্গার জলে সূর্যাস্তের রক্তিম ছবি আর গান্ধী মঠের সাদা চূড়া দেখা যায়। বাড়ির নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি। পশ্চিমের বারান্দার সিঁড়িটা, দোতলার দক্ষিণের ব্যালকনি এখনো অসম্পূর্ণ। প্রতিবেশীদের সকলের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হয়নি উপেন। পাশের বাড়ির জানলায় মহিলাদের কৌতূহলী চক্ষু মাঝে মাঝে এই বাড়ির দিকে তাকিয়ে থাকে। নিকটে এই বাড়ির 2 ফ্ল্যাটের 2 বারান্দায় দাঁড়িয়ে প্রতিবেশিনী 2 মহিলার মধ্যে আলোচনা এবং গবেষণাও মাঝে মাঝে ধ্বনিত হতে শোনা যায়। বিশেষ করে রমা আর অম্বির সম্পর্কেই আলোচনা হয় বেশি। একজন বলেন, পিঠাপিঠি আপন বোন বলেই তো মনে হয়, কিন্তু বয়স যেন সমান সমান। আর একজন বলেন, নিশ্চয়ই যমজ বোন, মেয়ে দুটো ভালোই, একটি একটু বেশি শান্ত, একটি একটু বেশি চঞ্চল। একজন বাপের মুখের আদল পেয়েছে আর একজন মায়ের মুখের আদল পেয়েছে। তৃতীয় আর এক মহিলা আর এক ফ্ল্যাটের জানালা দিয়ে মুখ বাড়িয়ে আলোচনায় যোগ দেন এবং সকলকে চমকে দিয়ে বলেন, 2 বোন নয়, তবে একজন হলো উপেন বাবুর মেয়ে। কোনটি? ওই যেটি কলেজে পড়ে।
আর একটি কে? আর একটি হলো মেয়ের মতো। সে আবার কি? কি জানি, মেয়ের মার সঙ্গে আলাপ হলো, উনি তো তাই বলেন। সেই সঙ্গে উপেনের বাড়ির জানালায় দুটি হাসি হাসি মুখ একসঙ্গে দেখা দেয়। একজন প্রতিবেশিনী বলেন, তোমাদের কথাই হচ্ছিল। রমা বলে, কি কথা? প্রতিবেশিনী বলেন, ও তোমার কে হয়? বোন। এ কি রকম হলো? তোমার মা বললেন ওটি হলো তার মেয়ের মতো। তাতে কি হলো? তাহলে তো আর বোন হলো না। তাহলে বোনের মতো? বিদ্রুপের ভঙ্গিতে কথাটা বলেই জানালা থেকে সরে আসে রমা, আর ঘরের নিভৃতে এসে অম্বিকে যেন ঠাট্টা করে রাগাতে থাকে। বোনের মতো, বোনের মতো। মেয়ের মতো এই কথাটাকেই যেন সহ্য করতে পারে না অম্বি, কিন্তু সহ্য করতে হয়। আম্মি বা আপ্পি যখনই অম্বির পরিচয় দেওয়ার সময় এই কথাটা উচ্চারণ করেন, তখনই অম্বির বুকের ভিতর যেন একটা কাঁটার খোঁচা লাগে, মলিন হয়ে ওঠে মুখটা। কখনো আভাস দিয়ে ছলছল করে চোখ। এটা যে একটা পরিচয়ই নয়, কথাটা প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয় অম্বিকে। এই পৃথিবীতে যেন বিনা অধিকারে আর ভুল করে জন্ম লাভ করেছে ওর জীবন। অম্বির বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে রমা যেন আজ একটু বেশি বিচলিত হয়। অম্বির হাত ধরে টান দেয় রমা। আয় তো একবার আমার সঙ্গে। আপত্তি করে অম্বি, কিন্তু অম্বিকে জোর করে হিড়হিড় করে টেনে নিয়ে যায় রমা। একেবারে এসে থামে সেই ঘরের দরজার কাছে, যে ঘরের নিভৃতে বসে আলাপ করছিলেন উপেন আর চারুবালা। উপেন আর চারুবালাকে চমকে দিয়ে প্রশ্ন করে রমা, তোমরা অম্বিকে শুধু মেয়ের মতো করো কেন? ভয়ার্তের মতো বিব্রতভাবে তাকিয়ে থাকেন উপেন আর চারুবালা। রমা বলে, আজ পর্যন্ত আমাকে বললেই না ও আমার কে, আমার বোন নয়। চারুবালা বলেন, বোন বই কি, তবে তোমার মেয়ের মতো কি করে? তুই ওসব বুঝবি না, বুঝিয়ে দিতে হবে। ওকে আমরা পেলেছি। আমাকে পালনি বুঝি? ওকে হঠাৎ পেয়ে গিয়েছি। আর আমাকে? তুই যা, ওঠ এখান থেকে। তুমি অনেক জ্বালা জ্বালিয়ে হাড়মাস ভুগিয়ে তবে এসেছ। রমা বলে, বুঝলাম, অম্বি তোমাদের জ্বালায়নি বলেই ও হলো মেয়ের মতো। উপেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন তার নিঃশ্বাসের বেদনা দমন করবার চেষ্টা করেন। রমা বলে, আমি কথাটার মানে কি মা? মায়ের মতো? চারুবালা রাগ করেন, মায়ের মতো কেন হবে? ওটা একটা কথা, কথাটার মানে হলো মা। শেষ পর্যন্ত এই দাঁড়াচ্ছে ও হলো আমার বোন, তুমি হলে ওর মা, কিন্তু ও হলো তোমার মেয়ের মতো। অদ্ভুত। চলে গেল রমা। অম্বিকেও হাত ধরে টেনে নিয়ে চলে গেল। অম্বি বলে, তুই কি আবল তাবল বকছিস? আমি কি ভাববেন বলতো? কিন্তু ঘরের নিভৃতে নীরব হয়ে বসে রইলেন উপেন আর চারুবালা। রমা মেয়েটার মুখরতাগুলি কি ভয়ানক! মুহূর্তের মধ্যে মনের কতগুলি গর্ব, বিশ্বাস ও ধারণাকে যেন এলোমেলো করে দিয়ে গেল রমার প্রশ্ন আর মন্তব্যগুলি। কথা প্রসঙ্গে উপেন আর চারুবালার মধ্যে আলোচনা আবার একটু উত্তপ্ত হয়ে ওঠে। উপেন বলেন, অম্বি যদি আজ আমাকে বাপের মতো মনে করে আর তোমাকে মায়ের মতো মনে করে? চেঁচিয়ে ওঠেন চারুবালা। কেন মনে করবে? কি আশ্চর্য, কথাগুলো গায়ে বিঁধছে কেন তোমার? তুমি তো এই চাইছো অম্বি যেন আমাদের আপন বাবা মা বলে মনে না করে। এতদিন ধরে অম্বিকে তাই মনে করাতে চেয়ে এসেছো, চেষ্টাও করে আসছো, তবে আজ কেন? চারুবালা প্রায় কাঁদো কাঁদো হয়ে শেষে অভিযোগ করেন, আমাকে তর্কে হারিয়ে তুমি কি সুখ পাচ্ছ বুঝি না, কিন্তু আমি ভালোর জন্যই চেয়েছি অম্বি যেন নিজেকে রমার সমান মনে না করে বসে। অগত্যা উপেনও তার মনের অভিমান আর উষ্মাকে একটু শান্ত করে আনেন এবং চারুবালার মতেই সায় দিয়ে স্বীকার করেন, হ্যাঁ, সমস্যা হলো সেইখানে। জাত বুঝে একটু নিচু ঘরে, নিচু অবস্থার ঘরেই ওকে বিয়ে দিতে হবে। কিন্তু ও এই ভুলই বুঝবে যে আমরা ওর ওপর নিষ্ঠুরতা করলাম। চারুবালা বলেন, উচিত হচ্ছে এবার একটু ভালো করে শক্ত হওয়া, যেন অম্বি ভুল না বুঝে। বাইরের বারান্দায় আগন্তুক এক ভদ্রলোকের কণ্ঠস্বরে সাড়া পেয়ে ব্যস্ত হয়ে ওঠেন উপেন। চারুবালা বলেন, বোধহয় মেজো মামা এসেছেন।
চারুবালার মেজমামা অর্থাৎ উপেনের মামা শ্বশুর এসেছেন। উপেন আর চারুবালা বাইরে এসে অভ্যর্থনা জানালেন। হল ঘরে বসে মেজমামাও নানা কুশল প্রশ্নের পর প্রশ্ন করেন। কই তোমার মেয়েরা কই? মেয়েরা তো নয়, একটি মেয়ে, চারু বলে। আর সেই পালিতা মেয়েটা? হ্যাঁ, সেও আছে। ডাকো, একবার দেখে যাই ওদের। রমা আর অম্বি এসে প্রণাম করে চারুবালার মেজমামাকে। মেজমামা সস্নেহে রমার একটা হাত ধরে বলেন, এটা বুঝি তোমার সেই পালিতা মেয়েটা, আর ওটি হলো তোমার আপন? মুহূর্তের মধ্যে অম্বির মুখের উপর দিয়ে যেন এক দুর্লভ হর্ষের দীপ্তি ঝিলিক দিয়ে চলে যায়। ভুল করে যে কথাটা বলে ফেলেছেন নামির মেজমামা, সেই কথাটাই যে অম্বির জীবনের স্বপ্ন। কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যে যেন একটা পরাভবের আঘাতে অপ্রসন্ন হয়ে উঠেছে চারুবালার মুখ। চেঁচিয়ে ওঠেন চারুবালা, না, ওই তো রমা, আমার আপন মেয়ে, আর ওই হলো অম্বি, এখন আমার মেয়েরই মতো। অম্বির দু চোখের হর্ষ আবার নিষ্প্রভ হয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে থাকে অম্বি, তারপর চলে যায়। চারুবালা কথা প্রসঙ্গে নিজের মেয়ে রমার নানা গুণের কথা বলতে থাকেন। লেখাপড়ায় ভালো, 3rd ইয়ার, ইংরেজিতে অনার্স নিয়েছে, স্পোর্টসে প্রাইজ পায়, ডিবেটে আবৃত্তিতে প্রাইজ পায়, ভালো গাইতে পারে, ক্রাফট শিখেছে নানা রকম। রমা আপত্তি করে এবং মায়ের মুখে তার এই প্রশংসার কীর্তন শুনে লজ্জাও পায়। কিন্তু চারুবালা বলেন, রমার জন্য একটি ভালো পাত্র আপনি খোঁজ করুন মেজমামা। পর মুহূর্তে অন্য ঘরে গিয়ে একটি আলমারি থেকে কতগুলি এমব্রয়ডারি আর লেসের কাজ তুলে নিয়ে এসে মেজমামার চোখের সামনে তুলে ধরেন চারুবালা। আপনি দেখুন মেজমামা, নিজের মেয়ে বলে বাড়িয়ে বলছি না, রমার হাতের কাজ কত সুন্দর দেখুন। চেঁচিয়ে ওঠে রমা, এগুলি আমার তৈরি নয় মা। তোর নয়? তবে কার? অম্বি করেছে। অম্বি? অম্বিকে কে শেখালে, তুই? না, নিজে শিখেছে। নিজে শিখেছে? তোর দেখা দেখি? আমি কিন্তু কোনোদিন দেখিয়ে দিইনি। অপ্রসন্নভাবে চুপ করে এবং মনের ভেতর পরাভাবের ক্ষোভ কোনো মতে সংযত করে দাঁড়িয়ে রইলেন চারুবালা। মেজমামা আশ্বাস দিয়ে গেলেন, উপযুক্ত পাত্র অন্বেষণ করবেন। তারপরেই অন্য ঘরে অম্বির কাছে গিয়ে যেন একটা চাপা আক্রোশ চরিতার্থ করার জন্য উপস্থিত হলেন চারুবালা। এসব তুই শিখলি কবে? অনেকদিন আগে। তবে লুকিয়ে রেখেছিলি কেন, আমাকে বলিসনি কেন? উত্তর দেয় না অম্বি। চারুবালা মন্তব্য করেন, বুঝেছি। অম্বি ছলছল চোখে বললে, কি বুঝলে আম্মি? আমি কিন্তু কিন্তু ক্ষুব্ধভাবে অম্বির আদুরে ভঙ্গির প্রশ্ন আর কাতর স্বর উপেক্ষা করে উপেনের কাছে এসে তর্ক বাঁধিয়ে বসেন চারুবালা। সমস্যা খুবই খারাপ দিকে গড়াচ্ছে। কি? রমাকে হিংসে করতে আরম্ভ করেছে অম্বি। মেজমামার মন্তব্য শুনেই চারুবালার সংস্কারের গর্ব আহত হয়েছিল। তার নিজের মেয়েকে পালিতা মেয়ে বলে বোধ হয়েছে মেজমামার, আর অম্বিকে আপন মেয়ে। অম্বির মুখের হাসিটাও লক্ষ্য করেছেন চারুবালা। অভিযোগ করেন চারুবালা, দেখলে তো ওর মনে বিষ ঢুকেছে। উপেন বলেন, অম্বিকে দোষ দিচ্ছ কেন? বলো মেজমামার চোখে বিষ আছে। আমরা ওকে মেয়ের মতো বলছি, কিন্তু পৃথিবী যে সেটা বুঝতে চাইছে না। তুমি বলতে চাও ভুল করছে পৃথিবীর মানুষ, অম্বি নয়? হতাশভাবে উপেন বলেন, কে জানে। উপেন আর চারুবালার আলোচনায় আবার নানা রকম সতর্কতার সিদ্ধান্ত একে একে দেখা দিতে থাকে। লোকে যেন ভুল না বোঝে, যেন পৃথিবীর চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে মুছে নিতে পারে। রমা হলো আপন মেয়ে আর অম্বি মেয়ের মতো। এইবার পৃথিবীর চোখের সামনেই অম্বিকে নিজের কাছ থেকে, এই পরিবারের অন্তরের বৃত্ত থেকে একটু ভিন্ন করে না রাখলে ভুল করবে সবাই। আর অম্বির মনও মিথ্যার গর্বে ও বিশ্বাসে উদ্ভ্রান্ত হয়ে যাবে। অম্বিকে স্পষ্ট করেই বলে দিলেন চারুবালা, ওসব কাজ তোমার সাজে না, দরকারও নেই। রমা যা করবে তোমাকে তাই করতে হবে, এর কোনো মানে নেই। মেজমামার কাছে আমাকে যেরকম নাকাল করলে, এরকম যেন আর কখনো করো না। লেসের বোঝা একটা আবর্জনা পিণ্ডের মতো পাকিয়ে নিয়ে চুপ করে ঘরের একান্তে বসে থাকে অম্বি। ছটফট করে।
তারপর আলমারির মাথার উপর ছুঁড়ে ফেলে দেয় সেই লেসের স্তূপ। বিছানার উপর শুয়ে পড়ে অলসভাবে বালিশে মুখ গুঁজে পড়ে থাকে অম্বি। অম্বি আর ভুল করতে চায় না। বুঝেছে অম্বি, আপ্পি আর আম্মির মনে দুঃখটা কোথায়। রমার পক্ষে যে কাজ সাজে, অম্বির পক্ষে সে কাজ সাজে না। রমার সঙ্গে যেন কোনো কাজের তুলনার মধ্যে পড়তে না হয়। রমা যেসব কাজ করে না, এইবার থেকে মাত্র সেই সব কাজের মধ্যে হাত দুটোকে উৎসর্গ করে দিতে হবে। আর আম্মি ও আপ্পি যেন কখনো বুঝতে না পারেন কোনো দুঃখ আছে অম্বির মনে। বিছানা ছেড়ে উঠে বসে অম্বি, ঘর থেকে বের হয়। তারপর এ ঘর থেকে ও ঘর ঘুরে কাজ করতে থাকে। মনে পড়ে, চোখে দেখতে পায় আপের জুতোগুলিতে পালিশ নেই। বিকেল হয়েছে, বেড়াতে বের হবেন আপ্পি। অম্বি ব্যস্তভাবে আপের জুতোতে পালিশ লাগাতে থাকে। রমা সাজসজ্জা সেরে ব্যস্তভাবে এসে অম্বিকে দেখে বিরক্ত হয়ে চিৎকার করে, এ কি, তুই এখন এসব করছিস কি? বেড়াতে যাবি না? আমি বেড়াতে যাব না। তার মানে? তার মানে বেড়াতে আমার ভালো লাগে না। বাইরের ঘরে গিয়ে উপেনের পায়ের কাছে জুতো জোড়া এগিয়ে দিয়ে অম্বি বলে, ও জুতো রাখো, এটা পরো। চারুবালা আসেন। রমা চিৎকার করে, অম্বি এরকম বদমাইশি করছে কেন? কি বলছে, বেড়াতে যাবে না? নাই বা গেল, তুই একা যা। রমা আপত্তি করে, আমি একা যাব না। অম্বির মুখের দিকে তাকিয়ে রমা বলে, তুই না বলেছিলি গঙ্গার ঘাটে ঘুরে বেড়াতে ইচ্ছে করে? হ্যাঁ বলেছিলাম, তাতে হয়েছে কি? অম্বি বলে, তবে এখন যাবি না বলছিস কেন? চারুবালা বলেন, যাবে না ওর ইচ্ছে, তুই জবরদস্তি করছিস কেন? তাহলে আমারও যে কাজ নেই। চুপ করে থাকেন চারুবালা আর উপেন। তারপর যেন অনিচ্ছার সুরে চারুবালা অম্বিকে বলেন, তবে তুইও যা। ঘরের ভিতর গিয়ে 1 মিনিটের মধ্যে ফিরে আসে অম্বি। অম্বির সাজ দেখে চমকে ওঠেন উপেন আর চারুবালা। একটা সাধারণ মিলের শাড়ি, আঁচলটা আবার ছেঁড়া, যেন ইচ্ছে করেই রুক্ষ সূক্ষ্ম একটা মূর্তি ধারণ করে কাছে এসে দাঁড়িয়েছে অম্বি। রমা প্রায় ক্ষিপ্ত হয়ে অম্বিকে ধমক দিতে থাকে। অম্বির ভাঙা বেনিটাকে নাড়া দিয়ে আভরণহীন কানটাকে টিপে আর ছেঁড়া আঁচলটাকে দোলা দিয়ে রমা বলে, আমি যাব না, তোর সঙ্গে যেতে আমার ঘেন্না করছে। মা ও বাবার মুখের দিকে তাকিয়ে অভিযোগ করে রমা, তোমরা ওকে এত লাই দিচ্ছ কেন? কিছু বলছো না যে? নিরুত্তর হয়ে এদিক ওদিক মুখ করে তাকিয়ে থাকেন চারুবালা ও উপেন। অম্বি হেসে ফেলে আর রমাকে পাল্টা ধমক দিয়ে বলে, তুই বেশি বাজে বকিস না, চলো আপ্পি। যাবার সময় চারুবালাকে বলে যায় অম্বি, দুধ জাল দেওয়া হয়নি এখনো, রাধুনী দিদিকে মনে করিয়ে দিও। আমি অম্বির ভালোর জন্য এইরকম কঠোরতা করতে হয়েছে, এই ধারণা আছে বলেই কঠোরতা করতে পারলেন চারুবালা। কিন্তু তবু উদাস দৃষ্টি মেলে পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। উপেনের পাশে হেঁটে হেঁটে চলে যাচ্ছে 2টি মেয়ে, একটি নিজের মেয়ে আর একটি পরের মেয়ে। চারুবালার চোখের দৃষ্টি কাঁপতে থাকে, যেন নিজের এই কঠোরতাকেই সহ্য করবার শক্তি খুঁজছেন তিনি। চাকর এসে প্রশ্ন করে, আপনি যে এখন বের হবেন বলেছিলেন মা, ট্যাক্সি ডাকবো? মনে পড়ে চারুবালার শ্যামবাজারে পিসিমার বাড়িতে যাবেন বলে ঠিক করেছিলেন। ঘরের ভিতরে গিয়ে দেখতে পান চারুবালা ড্রেসিং আলমারির পাশে টুলের উপর রাখা আছে একটা নতুন তাঁতের শাড়ি আর ব্লাউজ, মেঝের উপর ভেলভেটের একজোড়া চটি। আম্মির জন্য রেখে দিয়ে গেছে অম্বি, কিন্তু দেখতে পেয়ে চারুবালার 2 চোখে যেন জ্বালা লাগে। কি ভয়ঙ্কর একটা বিদ্রূপকে সাজিয়ে রেখে গিয়েছে মেয়েটা। অম্বির নাম করে নিন্দা বর্ষণ করেন, মেয়েটা যেন আমাকে জব্দ করার জন্যই জন্মেছে। শেষ পর্যন্ত নতুন তাঁতের শাড়ি ঠেলে সরিয়ে রাখলেন চারুবালা। চাকরকে বললেন, আমি যাব না। ফটকে গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসেন শ্যামবাজারের পিসিমা, সঙ্গে এক যুবক। শ্যামবাজারের পিসিমা এর আগেও কয়েকবার এসেছেন ব্যারাকপুরের এই বাড়িতে। পিসিমার সংসার খুবই ছোট, একমাত্র নাতি ওই অধীরই হলো পিসিমার যত স্নেহ, উদ্বেগ আর দুশ্চিন্তার দায়। একবার
কেদার বদ্রী ঘুরে আসবেন, কিন্তু তার আগে নাতির বিয়ে দিয়ে সংসার থেকে দায়মুক্ত হতে চান পিসিমা। তাই কেদার বদ্রীর আহ্বান বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ অধীর কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। শুধু বইপত্র আর লেখাপড়া নিয়ে যেন একটা খামখেয়ালের জগতে বাস করছে অধীর। পিসিমার মনে এটা একটা দুঃখ। অনেক কোম্পানির কাগজ আছে পিসিমার। মাঝে মাঝে রাগ করে বলেন পিসিমা, যদি বিয়ে না করিস আমি আর মাত্র 1টি বছর দেখব, তারপর হাসপাতালে সব সম্পত্তি দান করে দেব। পিসিমার হুমকি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে পার করে দেয় অধীর। অধীরই পাল্টা বিদ্রুপ করে, আমি বিয়েও করব না, আর তোমার সব কোম্পানির কাগজও খাবো। পিসিমা বলেন, ওটি হবে না। পিসিমার সকল কথার মধ্যে কয়েকটি আগ্রহ সবচেয়ে বেশি প্রবল, এবং নিত্যদিন তাই নিয়েই আলোচনা করেন বাড়ির ঝির সঙ্গে কিংবা সরকার মশাইয়ের সঙ্গে। এক হলো বংশের গর্ব, 2 কেদার বদ্রী যাবার আকাঙ্ক্ষা, 3 অধীরের বিয়ের জন্য চিন্তা। একটি বড় ঘর চাই, বড় ঘরের সুন্দরী ও সুশিক্ষিতা একটি মেয়ে চাই। তাই পিসিমার এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিন খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন পাঠ করেন, কিন্তু কোনো পাত্রই পছন্দ হয় না। প্রতিদিন অধীরকে একবার রাজি করাতে চেষ্টা করেন, বিয়ে করবি কিনা বলিস। অধীর বলে, না। কেন? ইচ্ছে হয় না? ইচ্ছে হলে করবি তো, ইচ্ছে হবে না কোনোদিন। পিসিমা বস্তুত একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। অধীরের বন্ধু যারা আসে মাঝে মাঝে, তাদেরও অনুরোধ করেন বন্ধুকে বিয়ে করতে রাজি করা। অধীরের বন্ধু বলতে মাত্র 2-3 জন যারা আসে, তারাও অধীরের মতোই লেখাপড়ার জগতে বাস করে। সকলেই রিসার্চ স্কলার। ওদের মন পড়ে থাকে দূর বেলভেডিয়ারের ন্যাশনাল লাইব্রেরির গ্রন্থরাজ্যের মধ্যে। কেউ ইতিহাস, কেউ ভাষা, এবং কেউ বা সমাজতত্ত্ব নিয়ে গবেষণা করে। পিসিমার অনুরোধ শুনে অনেকেই বিচলিত হয়, এবং অধীরকে অনুরোধও করে, তুমি বিয়ে করে ফেলো অধীর। অধীরের উত্তরে সেই একই কথা, যেদিন ইচ্ছে হবে। কবে ইচ্ছে হবে তা বলতে পারি না। মোট কথা, মেয়েদের সম্বন্ধে আমার ধারণা ভালো নয়। বন্ধুরা হাসে। এই ধরনের আলোচনার জের মাঝে মাঝে ন্যাশনাল লাইব্রেরির কক্ষে এবং বারান্দার উপরে স্কলার বন্ধুদের এক ছোট সমাবেশের মধ্যেও দেখা দেয়, এবং গ্রন্থরাজ্যের শুষ্কতার মধ্যে সরসতার ছোঁয়াও লাগে। বেশি নয়, সংখ্যায় 6 জন মাত্র। ন্যাশনাল লাইব্রেরির গ্রন্থরাজ্যের মধ্যে একটি অন্তরঙ্গ সমাবেশ গড়ে উঠেছে। এর মধ্যে প্রৌঢ় সৌম্যমূর্তি ডক্টর ব্যানার্জিও আছেন, আর সবাই যুবক। এক একটি কক্ষে নোটবই ও পেন ও বিপুল গ্রন্থের স্তূপ নিয়ে প্রায় প্রতিদিনই সকলে অধ্যয়ন করে চলে যান। কুশল প্রশ্ন, পারিবারিক সংবাদ, এবং বিশেষ করে নিজের নিজের গবেষণার বিষয় নিয়ে সকলের মধ্যে বেশ একটি অন্তরঙ্গ আলোচনা চলে। পড়া শেষ হলে কখনো অধীরের কক্ষে, কখনো ডাক্তার ব্যানার্জির কক্ষে, এবং কখনো বা বারান্দায় অথবা লনের উপর একটি আলাপমুখর আড্ডা দেখা দেয়। অধীরের গবেষণার বিষয় হল এভরি ম্যান ইজ বর্ন ইকুয়াল। রুশো বলছেন এভরি ম্যান ইজ বর্ন ফ্রি, কিন্তু অধীর প্রমাণ করতে চায় শুধু ফ্রি নয়, ইকুয়াল। জন্মগত কোনো সংস্কার বলেও কিছু নেই। হেরিডিটি একটা ভুয়ো থিওরি, কাস্ট একটা অতি মিথ্যা, ব্লাড কোনো সংস্কারেরই ধারক নয়। এমনকি আপন পর সম্পর্ক ও আত্মীয়তা বোধ, এইগুলিও হলো অবস্থার সৃষ্টি। রক্তের বন্ধন, নারীর টান, এসবই ভুয়ো। গোঁড়া হিন্দু পরিবারের ছেলে অধীর। পিসিমাই গর্ব করে বলে থাকেন যে 7 পুরুষ ধরে কুলীন ছাড়া অন্য কোনো নিচু ঘরে এই পরিবারের কোনো সম্বন্ধ স্থাপিত হয়নি। অধীরের মনে যেন একটা ভয় আছে, বংশগত আভিজাত্যের ওই সংস্কারকে কোনোদিন বিশ্বাস না করে বসে অধীর। তাই বন্ধুদের বলে, আমার এই রিসার্চ ডক্টরেট পাওয়ার জন্য নয়, আমি আমার মনকেই বোঝাচ্ছি। এখনো কি বুঝতে পারোনি? একটু বাকি আছে। হ্যাঁ, একটু বাকি আছে। আজও একেবারে সন্দেহহীন হতে পারেনি অধীর। পাণ্ডিত্যের দ্বারা যে সত্য প্রমাণিত হচ্ছে, সেই সত্যকে আজও যেন অনুভব করতে পারছে না অধীর।
একটা খটকা যেন অলক্ষ্যে মনের ভিতর রয়ে গিয়েছে। স্কলার বন্ধুদের কাছে সেই কথাও বলে অধীর। আর একটি প্রমাণ চাই, তবেই আমার গবেষণা শেষ হবে। এমন একটি প্রমাণ, এমন একটি তথ্য, যে তথ্য অধীরের মনের খটকার অবশেষটুকু চূর্ণ করে দিয়ে বিস্ময় আর বিশ্বাসে ভরে দেবে মন। স্বামী বিবেকানন্দের সঙ্গে এক নিগ্র দার্শনিকের সাক্ষাৎ হয়েছিল। সেই ঘটনার বিবরণ পাঠ করে আশ্বস্ত হয় অধীরের মন। এই নিগ্র দার্শনিকও শিকাগো ধর্মসভায় ধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞানগভীর সুন্দর এক ভাষণ দিয়েছিলেন। আফ্রিকার উপকূলে এক অরণ্যময় প্রান্তে এই নিগ্র দার্শনিকের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়েছে। শত্রুপক্ষের আক্রমণে পরাজিত হয়ে গোষ্ঠীশুদ্ধ সকলের সঙ্গে বালকও রজ্জুবদ্ধ হয়ে জঙ্গলের প্রান্তে মৃত্যুর অপেক্ষায় পড়েছিল। অগ্নিকুণ্ড জ্বলছিল পাশে। শত্রুপক্ষ দামামা বাজিয়ে উল্লাসে নৃত্য করছিল। আর কিছুক্ষণ পরেই সকল বন্দির সঙ্গে বালককেও পুড়িয়ে মারবে জয়ী শত্রুর দল। জয়ী ও পরাজিত দুই গোষ্ঠী নাকি উগ্র নরখাদক সমাজের মানুষ। দৈব অনুগ্রহে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বালক। হাত পায়ের বাঁধন যেন হঠাৎ শিথিল হয়ে গিয়েছিল। শত্রুর অগোচরে পালিয়ে এসে উপকূলের নিকটে শ্বেতাঙ্গ দাস ব্যবসায়ীদের একটি জাহাজ দেখতে পেয়ে ছুটে গিয়ে আশ্রয় নিল বালক। কৃতদাস হয়ে আমেরিকায় চালান হলো। সেই নরখাদক অরণ্যচারী মানুষের বংশজ নিগ্র বালকই হল সেই দার্শনিক। কিন্তু তবু সন্দেহ থাকে, হেরিডিটি, বংশজ গুণ ও শোণিতের সংস্কার কি সত্যই মিথ্যা? ইউনেস্কোর রিপোর্ট পাঠ করে আর একবার বিস্মিত ও সেই সঙ্গে আশ্বস্ত হয় অধীর। ইউনেস্কোর তদন্তে প্রকাশ পেয়েছে রেসিয়াল ট্যালেন্ট বলে কিছু নেই। প্রতিভা জাতিগত নয়, রক্তের মধ্যে উত্তম ও অধম কোনো জাতিভেদ নেই। তবু যেন মনে একটা সংস্কারের ছায়া ছটফট করে। সাত পুরুষের বংশগর্ভে লালিত গোড়া হিন্দুর মন একটা প্রত্যয় খুঁজে পেতে চায়। সেই গ্রন্থরাজ্যের মধ্যে পাওয়া যায় না। নানা অরফানেজ ঘুরে বংশগত সংস্কারের সত্যতা বা মিথ্যার বিচার করেছে অধীর, কিন্তু তাতেও নিঃসংশয় হতে পারে না। খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন পাঠ করতে করতে সেদিন চমকে উঠলেন পিসিমা। এ কি, উপেনই যে মেয়ের বিয়ে দিতে চায়, কই আমাকে তো একদিনও বলেনি। উপেনের মেয়ে রমার কথা মনে পড়ে পিসিমার। এই তো উপযুক্ত মেয়ে। অনেক দিনের আগের মনের আশাটাকেও নতুন করে মনে পড়ে পিসিমার। অনেক দিন থেকে মনে মনে এই কথাটাই বুঝে এসেছেন পিসিমা। রমা যেমন উপযুক্ত মেয়ে, তেমনি উপযুক্ত ঘর, পাল্টি ঘর। পিসিমা জানেন উপেনরাও সাতপুরুষ কুলীন ছাড়া অন্য কোনো নিচু ঘরে কাজ করেনি। উপেনের মেয়ে রমার সঙ্গে যদি অধীরের বিয়ে দেওয়া যায় তবে সব দিক দিয়েই ভালো হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই পিসিমার। চেনা ঘর, দূর সম্পর্কে কুটুমও বটে, কিন্তু রাজি হবে কি খামখেয়ালি নাতিটা? বাড়ির ঝির সঙ্গে আলাপ করে পিসিমা তার নিজের মনের ধারণাই প্রকাশ করেন। যদি একবার উপেনের বাড়িতে নিয়ে গিয়ে ছোড়াটাকে ফেলতে পারি, তবে বুঝলে বটার মা, আজকালকার ছেলেদের তো চিনি, মেয়ের মুখের একটি কবিতা শুনলেই হয়ে যাবে। কিন্তু যে একরোখা ছেলে নিয়ে যাওয়া যায় কি করে? অনেক চেষ্টা করে আর অনেক বুঝে শেষ পর্যন্ত অধীরকে রাজি করালেন পিসিমা। ওরে উপেন হলো তোর বাবার বন্ধু, তোর একটা ভদ্রতা থাকাও তো উচিত। আমি এর মধ্যে 7 দিন ঘুরে এলাম, তুই একদিনও গেলি না। ওরা কি ভাববে বল দেখি? উপেন বাবুর বাড়িতে মেয়েটাই আছে নাকি? অধীর বলে। থাক না, তাতে তোর কি? অধীর বলে, তাতে তোমার কথার মানেটা বুঝতে পারতাম, এই আর কি। পিসিমা রাগ করে, তোকে সাহায্যে কি? আমি কেদারবদ্রী চলে যাচ্ছি, আর কোম্পানির কাগজ হাসপাতালে দান করে দেব। অধীর হাসে। চলো। চারুবালাকে প্রণাম করে অধীর। পিসিমা চারুবালার সঙ্গে যে আলোচনা করতে চান, সে আলোচনা অধীরের সম্মুখে চলে না। পিসিমা অধীরকে বলেন, তুই ও ঘরে বসে ততক্ষণ বই টই দেখ দাদু, আমরা একটু সংসারের কথা বলি।
রমার পড়ার ঘরে প্রবেশ করে অধীর এবং সত্যি বই ঘাঁটতে থাকে। বইয়ের পৃষ্ঠায় নাম লেখা রমা রায়। এদিকে পিসিমা ও চারুবালার আলোচনা অন্তরঙ্গ হয়ে ওঠে। পিসিমা বলেন, খবরের কাগজে দেখলুম মেয়ের বিয়ে দিতে চাও, কিন্তু আমার ধারণা ছিল রমা পাশ না করার আগে রমার বিয়ে দেবে না, তাই আমি কিছু বলিনি, নইলে আমারও অনেক দিনের থেকে ইচ্ছে ছিল পতাটা পারি। চারুবালা বলে, খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছে অম্বির জন্য। পিসিমা হঠাৎ বিমর্ষ হয়ে যায়। অম্বির জন্য? তাই বলো, তবে বৃথাই এলুম। চারুবালার আগ্রহে পিসিমা সবিস্তার বর্ণনা করেন অধীরের কথা। বিবরণ শুনে উৎসাহিত হয়ে ওঠেন চারুবালা। আপনি এতদিন কেন বলেননি পিসিমা? আপনার নাতি তাই আবার এত গুণের ছেলে, এরকম পাত্র পেলে এখনই রমাকে পার করে দিই। পাশ করবে না হয় পরে। তাহলে বলো, উপেন রাজি হবে তো? পিসিমা বলে, খুব রাজি হবে, ভাগ্যি ভালো বলতে হবে যদি এই বিয়ে হয়। পিসিমা বলেন, কিন্তু একটা সমস্যা আছে, ছেলেকে রাজি করানো। তবে আমার বিশ্বাস কি জানো, রমাকে একবার দেখলে মন ফিরে যাবে, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। আর তোমাদেরও বলি, অধীরকে তোমরাও মাঝে মাঝে ডেকো। নিশ্চয়ই ডাকবো, কিন্তু রমা কোথায়? এই এলো বলে আর একটু অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে বাইরের বারান্দায় কতগুলি পদধ্বনির সাড়া শোনা যায়। উপেন এসে ঘরে ঢোকেন, কিন্তু রমা আর অম্বি দুজনেই যেন নিজেদের মনের উল্লাসে কলরব জাগিয়ে আর হন্ততন্ত হয়ে প্রবেশ করে রমার পড়ার ঘরে। পিসিমা এবং চারুবালা যে রকমের ঘটনা তৈরি করতে চাইছিলেন তাই হলো। রমার পড়ার ঘরে এক অপরিচিত যুবক বসে আছে। কল্পনা করতে পারেনি রমা আর অম্বি। দুজনেই ঘরের ভেতর ঢুকে অপ্রস্তুত হয়ে যায়। রমা প্রশ্ন করে, আপনি কাকে চান? অধীর বলে, কাউকেই না, আমার দিদিমা এসেছেন এই বাড়িতে। অন্য ঘরে উপেনকে দেখেই পিসিমা প্রশ্ন করেন, রমা কোথায়? রমা আর অম্বি ওই ঘরে। চমকে ওঠেন পিসিমা। অপ্রসন্ন ভ্রুকুটি করে বলেন, অম্বি আবার ও ঘরে গেল কেন? চারুবালাও একটু বিচলিত হন। তিন অভিভাবক একসঙ্গেই ব্যস্তভাবে উঠে রমার পড়ার ঘরে প্রবেশ করেন। পিসিমার নির্দেশে উঠে এসে উপেনকে প্রণাম করে অধীর। তারপর আলাপ আর প্রশ্নের পালা চলতে থাকে। উপেনের প্রশ্নে অধীর বলে, একটা চাকরিও করছি আর রিসার্চও করছি। চারুবালা বলেন, রমার জন্মদিন আসছে, সেদিন তোমাকে আসতেই হবে। উপেন বলে, শুধু জন্মদিন কেন, রোজ আসবে। তুমি অবনীর ছেলে, বলতে গেলে আমাদের আপনজন। অধীর বলে, রমাকে? চারুবালা রমাকে দেখিয়ে দিয়ে পরিচয় শোনান। ওই আমার মেয়ে রমা, 3rd ইয়ার চলছে, ইংলিশে অনার্স নিয়েছে, ডিবেটে প্রাইজ পেয়েছে, স্পোর্টসে প্রাইজ পেয়েছে। দ্বিধাগ্রস্তভাবে অম্বির দিকে তাকিয়ে একবার আমতা আমতা করে কি যেন বলতে চেষ্টা করেন চারুবালা। তারপরেই বলে ফেলেন, ওই হলো অম্বি, আমাদের মেয়ের মতোই। অম্বির মুখের উপর যেন অদৃশ্য এক চাবুকের আঘাতের জ্বালা এসে লেগেছে। মুখ ঘুরিয়ে নেয় অম্বি। পিসিমা উপেক্ষা ভরে অম্বির দিকে একবার তাকান। তার ইচ্ছে অম্বি এখানে না থাকলেই ভালো। অম্বিরও বোধহয় হঠাৎ মনে পড়ে যায়, ভুল হচ্ছে অম্বির, এখানে দাঁড়িয়ে থাকা অম্বির পক্ষে সাজে না। এই মেলামেশার আসরে অম্বির কোনো কাজ নেই। যে কাজ অম্বিকে এখন করতে হবে সেই কাজ মনে পড়ে যায় তার। ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে যায় অম্বি এবং ঠাকুরকে চা তৈরি করতে নির্দেশ দেয়। চায়ের কাপ নিজের হাতে নিয়ে পড়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাক দেয় অম্বি, আমি। চারুবালা বের হয়ে আসেন, অম্বির মুখের দিকে কঠোরভাবে তাকিয়ে থাকেন। অম্বির হাত থেকে চায়ের কাপ নিয়ে চলে যান। কি হলো আমি? বিস্মিত হয়ে প্রশ্ন করে অম্বি। কিন্তু কোনো উত্তর দেন না চারুবালা এবং ঠাকুরের কাছ থেকে অন্য এক কাপ চা নিজের হাতে নিয়ে চারুবালা ফিরে আসেন এবং অধীরের হাতে তুলে দেন। অম্বি স্তম্ভিতের মতো বারান্দার আর এক প্রান্তে উদাস ও আনমনার মতো চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে চেষ্টা করে আবার কোথায় ভুল হলো। পিসিমা আর অধীর বিদায় নিল। চারুবালা বলেন,
তুমি তো আমাদের একেবারে পর নও অধীর, এসো মাঝে মাঝে। নিকটজন বলতে আমাদের আর কজনই বা আছে। সন্ধ্যা পার হয়ে গিয়েছে অনেকক্ষণ। মনটা ভালোই ছিল চারুবালার। অধীর ছেলেটিকে খুবই পছন্দ হয়েছে। উপেনও বারবার চারুবালার সঙ্গে আলোচনা করেন এবং কথা প্রসঙ্গে আশাও প্রকাশ করেন। খুবই ভালো হয় যদি অধীরের সঙ্গে রমার বিয়ে হয়। চারুবালা আরো উৎফুল্লভাবে আশা প্রকাশ করেন, হবে না কেন? রমাকে দেখে অপছন্দ হওয়ার তো কোনো কারণই নেই। উপেন আবার আবৃত্তি করেন সেই কথা। রমাকে নিয়ে তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো অম্বিকে নিয়ে। চারুবালা বলেন, রমার বিয়ের আগেই যদি অম্বির একটা গতি হয়ে যেত তবে বেশ হতো। বয়সে অম্বি তো বড়, অন্তত মাস ছয়েক তো বটেই। আমার মনে হয় অম্বিও এখন সমস্যাটা বুঝতে পারছে। এখন তো আর সেই 5 বছরের বয়সের সেই মধুপুরের বাসার একটা বাচ্চা নয়। বড় হয়েছে, বুঝতেও পারছে। শুধু ভয় হয় আমাদের যেন ভুল না বোঝে। কি ভুল করেছি যে আমাদের ভুল বুঝবে? উপেন উত্তপ্ত স্বরে বলেন, এই যে আজ কাণ্ডটা হলো, মেয়েটাকে একটা ছেঁড়া কাপড় পরিয়ে সারা রাজ্যে ঘুরিয়ে আনা হলো। চারুবালার মেজাজও উত্তপ্ত হয়। তুমি আমাকে খোঁটা দিচ্ছ মনে হচ্ছে। খোঁটা দিচ্ছি আমার অদৃষ্ট। ছি! চারুবালা বিরক্তভাবে ঘর ছেড়ে চলে যান। যেতে যেতে মন্তব্য করেন, আমি লাই দিতে পারবো না, পরের মেয়েকে মাথায় নিয়ে থাকতে পারবো না। চারুবালার মনের একটা ভয় এইবার চারুবালাকে সত্যই মাত্রা ছাড়া ভাবে কঠোর করে তুলেছে। পিসিমা সবই জানেন। কোন এক জঙ্গলের কোন এক অন্তজ কুলি পিতামাতার সন্তান হলো অম্বি। পিসিমা এই বাড়ির ধুলো মারান, এই তার যথেষ্ট কৃপা। অম্বি আছে বলেই পিসিমা এই বাড়ির জল খান না। তবু সব সহ্য করে আর ক্ষমা করে এই বাড়ির মঙ্গলের জন্যই রমাকে ঘরের বউ করে নিয়ে যেতে চান পিসিমা। অধীরের সঙ্গে রমার বিয়ের প্রস্তাব এই মুহূর্তে ব্যর্থ হয়ে যাবে যদি অধীর জানতে পারে যে জাতপাতের সংস্কার তুচ্ছ করে এই বাড়ির মানুষগুলি এক অন্তজ মেয়েকে নিয়ে স্নেহের আর আদরের মাখামাখি করছে। বড় বংশের ছেলে অধীরের মনে বড় সংস্কার থাকবে, এ তো খুব স্বাভাবিক। কিন্তু পিসিমা সহায় আছেন, তাই ও সমস্যা দেখা দেবে না। অম্বির জাতের কথা জানতেও পারবে না অধীর। বারান্দা দিয়ে নিজের মনের উষ্মায় মন্তব্য করতে করতে চলে যাচ্ছিলেন চারুবালা। হঠাৎ সেই মন্তব্যের আঘাতে বারান্দার এক প্রান্তে একটি ছায়া নড়ে ওঠে। পরের মেয়ে কথাটা শুনতে পেয়ে চমকে উঠেছে অম্বি। আমি! তীব্র স্বরে আর্তনাদের মতো আহ্বান শুনে থমকে দাঁড়ান চারুবালা। ডাক দিয়ে কাছে এসে দাঁড়িয়েছে অম্বি। অম্বির চোখে মুখে অদ্ভুত একটা শানিত কৌতূহল ছটফট করছে। এরকম অশান্ত হতে অম্বিকে কখনো দেখেননি চারুবালা। আমি কে আম্মি? এত কঠোর আর এত স্পষ্ট একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না চারুবালা। প্রশ্ন শুনে হঠাৎ চমকে এক পা পিছিয়ে সরে দাঁড়ান চারুবালা। অম্বি বলে, কোনোদিন বলনি, আজ বলতেই হবে। আমি না শুনে ছাড়বো না। তোর তো বড় সাহস বেড়েছে অম্বি। বলো, আমি না শুনে ছাড়বো না। কি শুনতে চাস? আমার ছোঁয়া চা কি বিষ? চারুবালা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। বুঝেছি, বেশ বুদ্ধি রেখে ঝগড়া করতে শিখেছিস তো। চিৎকার করে অম্বি, বলো আমি কে? আমার ছোঁয়া চা মানুষে খাবে না কেন? মেজাজ হারিয়ে উত্তপ্ত কণ্ঠে চেঁচিয়ে ওঠেন চারুবালা, তুই ছোট জাত। যে জাতের ছোঁয়া ভদ্রলোক খায় না, সে জাতের দরজা মারায় না ভদ্র জাতের মানুষ। আমার জাত ছোট কেন হলো? ছোট জাতের বাপমার ঘরে জন্মেছিস তাই। কোথায় সেই ছোট জাতের বাপমা? নেই, পৃথিবীতে নেই। থাকলে তুই আর আমার বোঝা হয়ে। চারুবালার হাত ধরেছিল অম্বি শক্ত করে। হাত ছাড়িয়ে চলে যান চারুবালা। গলার স্বর রুদ্ধ হয়ে আসে। উগ্র চোখের দৃষ্টি হঠাৎ জ্বালায় ছলছল করে ওঠে। ছটফট করে চলে যান চারুবালা। অম্বি একটা ভাঙা মূর্তির মতো মেঝের উপর লুটিয়ে পড়ে। নিজের ঘরে বিছানার ওপর শুয়ে বালিশে মুখ গুজে পড়ে থাকেন চারুবালা। উপেন এসে বলেন, তুমি ওসব কথা ওকে কেন বলতে গেলে? কি লাভ হলো? কোনো উত্তর দেন না চারুবালা। ঠাকুর এসে বলে, অম্বিদি বললেন খাবেন না। উপেন বলে, অম্বি খায়নি এখনো? না। চারুবালা উঠে বসে।
তোমরা খেয়েছ? উপেন জানায় সে খেয়েছে। ঠাকুর বলে রমাদিও খেয়েছেন। চারুবালা ঠাকুরকে বলেন আমি খাবো না। ঠাকুর কুণ্ঠিতভাবে চলে যায়। না, আমার আর এসব ভালো লাগে না, উদ্ভ্রান্তের মতো আর আক্ষেপের সুরে বলতে বলতে চলে যান উপেন। কিছুক্ষণ পরেই চারুবালা ওঠেন, রান্নাঘরে ঠাকুরকে থালাতে খাবার সাজাতে বলেন, নির্দেশ দেন নিয়ে এসো। অম্বির ঘরে ঢুকে ডাক দেন চারুবালা, অম্বি। অম্বি ধরফর করে উঠে বসে, চোখে হাসি দেখা দেয়। লজ্জা পায় অম্বি, একেবারে শান্ত স্নিগ্ধ হয়ে যায় অম্বির চেহারা। উল্টো অনুযোগ করে চারুবালাকে অম্বি প্রতিবাদ জানায়, ছি আম্মি, তুমি এসব কি করছো? আমি একটুও রাগ করিনি আম্মি। তাহলে খা। খেতে বসে অম্বি। চারুবালা বলেন, আমরা তো আর তোর পর নই, তোর ছোঁয়ায় আমাদের কিছু এসে যায় না, কিন্তু বাইরের লোক, সমাজের আর পাঁচজন তো তোকে আর মায়ার চোখে দেখে না, তারা জাত বুঝে চলে। উপেনের ছায়ামূর্তি দেখা যায়, দরজার বাইরে নিঃশব্দে পায়চারি করে বেড়াচ্ছেন। ঘরের ভিতরের দৃশ্যটা দেখে শান্ত হয় উপেনের উদ্বিগ্ন চোখ। নিজের হাতে দুধের বাটি তুলে অম্বিকে খাইয়ে দিচ্ছেন চারুবালা। আজকের মতো শেষ করলাম সুজাতা উপন্যাসের ২য় পর্ব। ভালো লাগলে জানাবেন, আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।